আমি কি শুনছি একের পর এক দুর্যোগে সারা মানিক ডাঙ্গা জর্জরিত, বাঁধের জলে বেশ কয়েক বিঘা ধানের জমি নষ্ট করে দিয়েছে ওই খুনি আসামি। ওই পিটারটাই গায়ে আসার পর থেকে একের পর এক অঘটন ঘটতে শুরু করে দিয়েছে। তোমার ভুল ধারণা বৌঠান। কি তুমি আবার এ বাড়িতে এসেছো? তোমার সাহস তো কম নয়। আমার সাহসটা বরাবরে একটু বেশি। যাক, এখন কথা না বাড়িয়ে রাজশেখরকে ডেকে দাও। এমন ভাবে অর্ডার করছেন যেন মনে হচ্ছে এই বাড়ির মালিক আপনি নিজে। চাপা! হ্যাঁ, একবার তো আমাদের সর্বনাশ করেছো, আবার কোন ক্ষতি করার মতলবে তুমি এ বাড়িতে এসেছো? আমি তোমাদের ক্ষতি করেছি কেন? এখনো কি এ ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে নাকি? তুমি ভুল করছো বৌঠান। প্লিজ তোমরা রাজশেখরকে ডেকে দাও, তার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। না, তোমার যা বলার তুমি আমাকেই বলতে পারো। ও, তাহলে তোমরা তাকে ডাকবে না? ও যাক, তবু ভালো যে এতক্ষণ পর পরিষ্কার কথাটা বুঝতে পেরেছেন। তা কি হলো? বুঝতে পারার পরেও এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে না আছেন কেন? যা বলার বলুন, না হলে আপনি আসতে পারেন। আমি কিন্তু রাজশেখরের সঙ্গে দেখা না করে যাব না। ও, এত দুঃসাহস একজন জেল খাটা খুনি আসামি হয়ে কিনা এই ধমকাচ্ছ কি? ভুলে যেও না পিটার যে আমি এই চৌধুরী বাড়ির বড় বউ। প্রতিপক্ষকে দুর্বল ভাবাও তো ঠিক নয় নন্দিনী। তুমি কৌরবদের যতই সৈন্য থাকুক না কেন, কৃষ্ণ ছিল পাণ্ডবদের পক্ষে, তাই জয় হয়েছিল পাণ্ডবদের। এতটা আত্মবিশ্বাস না থাকাই ভালো। অকারণে কথা বলা আমার স্বভাব নয় নন্দিনী। সেই বরং ভালো। আমরা আমাদের কথাটা সেরে নি। তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। জরুরি গোপন কথা? না না কথা বাবু, ওর কোনো কথা আপনি শুনবেন না, কোনো কথা শুনবেন না। Shut up! তোমরা বড্ড বেশি আমার কাজে নাক গলাচ্ছ। যাও, ভেতরে যাও, আমার কাজ আমাকে করতে দাও। না না কর্তাবাবু, আপনি ভুল করছেন কর্তাবাবু, ওনার কথা আপনি শুনবেন না। দাঁড়ান কর্তাবাবু, গিন্নিমা ভেতরে যাবেন না। উনার যদি কিছু বলার থাকে তাহলে উনি সবার সামনে কথাটা বলুন। পলাশ, রক্ত যখন বিরোধী কথা বলে তখন খুব খারাপ লাগে, তাই না বাবা? পলাশ, আজ আমাকে আর থামানো যাবে না কর্তাবাবু। ছি 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 ছি, এই খুনিটাকে বাবা বলে ভাবতে আমার নিজের জীবনের প্রতি ঘেন্না হয়। এত বড় তোমার স্পর্ধা, তুমি কিনা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলেছো। বেশ করেছে। যে ছেলে বাপকে সম্মান দেয় না সেই ছেলের দাম নিঃসন্তান নন্দিনী চৌধুরীর কাছে থাকলেও আমার কাছে নেই। পলাশ, কর্তাবাবু, আজ যে তুমি অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত তোমাকে একদিন করতে হবেই। না না রাজশেখর, না, এত বড় অভিশাপ তুই পলাশকে দিস না। আসলে দোষটা সত্যি আমার। আমি চলে যাচ্ছি। তবে আমি আজ যে কথা বলতে এসেছিলাম তা শুনলে হয়তো তোমাদের উপকার হতো। পলাশ, আজ তোকে চড় মারলাম বলে তুই কিছু মনে করিস না রে। যদি পারিস আমাকে ক্ষমা করিস। তুই ভালো থাকিস। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। অসহ্য, অসহ্য! আমার ধৈর্যের বন্ধ তোমরা এভাবে ভেঙে দিও না। দেখো, ওই অমানুষ খুনি আসামের প্রতি দরদটা মনে হচ্ছে তোমার বড্ড বেশি, তাই নয়? বলছো কি নন্দিনী? চিৎকার করবেন না মাননীয় রাজশেখর চৌধুরী। মনে রাখবেন যে আমি ওই চৌধুরী বাড়ির বড় বউ। তাই আজ যেমন আপনি আপনার বন্ধু প্রীতিকে বাঁচাবার চেষ্টা করছেন, তেমনি এতদিন পর আমিও বলতে বাধ্য হচ্ছি যে এই চৌধুরী বংশের সম্মান বাঁচাবার জন্য আমিও আপনার বিপক্ষে দাঁড়াতে পিছপা হব না। কিছু মনে করবেন না কর্তাবাবু, তখন গিন্নিমাকে সাহায্য করাই কিন্তু আমার মূল মন্ত্র হবে। হ্যাঁ পলাশদা,
আমিও সেদিন তোমার পাশেই থাকবো। তোমরা সবাই গিন্নিমার দলে পলাশ, আমিও দেখি কার জয় হয়, আমার সততার নাকি তোমাদের অন্ধকারের। নন্দিনী, আজ তুমি যুদ্ধের শুরুটা দেখালে, আমি তোমাকে এর শেষটা দেখাবো। আহ কি হয়েছে তোমার? কর্তাবাবু, আপনি আপনি কিছু চিন্তা করবেন না গিন্নিমা, আমি এখনই যাচ্ছি, ডাক্তারবাবু ডেকে আনতে, আমি এখনই যাচ্ছি। আমিও যাচ্ছি, আমি এক্ষুনি জল নিয়ে আসছি গিন্নিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি জল নিয়ে আসবো। আমার কি হয়েছে? কথা বলো। আজ আজ আর বোধহয় বাঁচবো না নন্দিনী, আমার সময় শেষ, আমি কথা বলতে পারছি না, আমার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে। শান্ত হও বিলাসদা, শান্ত হও। অত ভেঙে পড়ো না, কারণ ডাক্তার ডাকতে তো আমি লোক পাঠিয়েছি। ডাক্তার সাহেবকে ডাকতে যদু কাকা গেছে বটে, কিন্তু কিন্তু আমার মঞ্চে কু গাইছে গো দিদি। বিলাসদা, 3 দিন হয়ে গেল, ওই পিট্টুটার জ্বর হয়েছে, কিচ্ছু খাচ্ছে গলাই দিদিমণি। ওই পিট্টু ছাড়া আমার যে আর কেউ নাই গো দিদিমণি, আমার যে কেউ নাই। তুমি এমন ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে এখন চলবে না বিলাসদা। ঝিলিক ঠিক কথাই বলেছে, ঝিলিক ঠিক কথাই বলেছে বিলাইদা। একই দিদি তুই? হ্যাঁ, বিটু যে এত বড় শরীর খারাপ করেছে সেই খবরটা কেউ একবার আমাকে জানাবার প্রয়োজন মনে করেনি। চাপার মুখে না শুনলে কথাটাই তো আমি জানতেই পারতাম না। কাজল দিদি, আমি জানি পিট্টুকে তুমি খুব ভালোবাসো, কিন্তু আমার যে কিছু করার নাই গো জানি। কাজল দিদি। আমি জানি কিচ্ছু বিলাইদা, করার আমি নাই। সব জানি বিলাইদা, আমি সব জানি, কিন্তু কিন্তু বিট্টুকে কিন্তু কেন যে ওই বাড়িতে তুমি পাঠাও না সেটা আমি ভালো করেই জানি। কিন্তু বিলাইদা, আজ পর্যন্ত কোনো দিব্যি দিয়ে আন্তরিকতা মায়া মমতার বন্ধনকে থামানো যায়নি। আর এ কথা তুমি, তোমার মালিক লালমোহন গাঙ্গুলি কেউ জানো না। এই তুই ঠিক কি বলছিস? ঠিকই বলছি ঝিলিক, ঠিকই বলছি। বিলাসদা, বিট্টুকে এই অবস্থায় এখানে রাখা একদম ঠিক হবে না, তাই ওকে সঙ্গে করে আমি বাড়ি নিয়ে যাব। না, গায়ের উজ্জ্বল ভবিষ্যৎ কোন অন্ধকার বাড়িতে গড়ে উঠবে না। ওকে আমার বাড়িতে আমি নিয়ে যাব। না, বিট্টু আমাকে বড় মা বলে ডাকে, বিট্টু আমার কাছেই থাকবে, ওকে আমি সুস্থ করে তুলবই তুলবো। বিলাস, আমার কথা শোনো, ওই শৈতান লালমোহন গাঙ্গুলির বাড়িতে বিট্টুকে পাঠিও না, আমাকে দাও। ও বাড়িতে গেলে ওকে মেরে ফেলবে, বিট্টুকে আমি নিয়ে যাব। না, বিট্টুকে আমি কিছুতেই ছাড়বো না। এখনো সময় আছে বিলাস, সিদ্ধান্ত নাও, বিট্টুকে আমাকে দাও। বিট্টু কি কাশ্মীর নাকি? পাকিস্তান বলবে ও আমার, আর ভারত বলবে ও আমার। নবাব চৌকিদার, বিট্টু জাতীয় সম্পত্তি নয়, বিট্টু কাশ্মীর নয়, বিট্টুর জেদকে টিকিয়ে রাখার পথ নয়। তাই বিট্টুকে নিয়ে এই খেলা তোমরা বন্ধ করো। বিলাস, তুমি শহরে যাও, বিট্টুর জন্য ভালো ডাক্তারের কাছ থেকে রিপোর্ট তৈরি করে নিয়ে এসো। আর টাকা পয়সার জন্য ভেবো না, সব টাকা আমি খরচ করব। আপনি আপনি করবেন? কিন্তু কেন? পাপের প্রায়শ্চিত্ত। পাপ? কি পাপ করেছেন আপনি? তা আমি এত তাড়াতাড়ি বলবো না, তবে বলবো বিট্টুকে আগে ভালো করি, তারপর সব বলবো। সব নাটকের যবনিকা টানবো, সব দৃশ্য শেষ করব। শুধু একটা কথা মনে রেখো, বিট্টুকে বাঁচাতেই হবে। নবাব চৌকিদার, হ্যাঁ পিটার বাবু, বিট্টুকে বাঁচাতেই হবে। জীবনের অনেকখানি পথ অতিক্রম করতে হবে। আগামী প্রজন্মকে ডেকে চিৎকার করে বলতে হবে, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। দিয়ে কোনো লাভ নেই। আমি আমার পক্ষের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি, বাঁধ ভেঙেছি, এবার ভাঙবো এই রাজশেখর
খালি ভেঙেই চলেছো, করতে পারবে কি? তুই আমার কাছে মাথা গলাস না, একটা অকর্মার ঢেকি। এ কথা কেন তুমি বলছো? তোর কাজ করবো দেখে বলতে বাধ্য হচ্ছি। গন্ডগোল, তোকে আমি পই পই করে বললাম যে ঝিলিককে পলাশের সাথে ঘুরতে দিস না, তা সে কথা না শুনে তুই চাপার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছিস। তা কি করব? যখনই আমি ঝিলিকের কাছে যাই তখনই দেখি পলাশ বোতলের গায়ে লেবেলের মতো সেটেই আছে। আর তখনই তুমি ঝিলিককে ছেড়ে চাপার কাছে চলে যাও। তা কি করব? একজন কাউকে তো চাই, নেই মামার চেয়ে তো কানা মামা ভালো। আমার কোনো মামাকে দরকার নেই, দরকার ওই মামার সম্পত্তিটাও। যে করে হোক ঝিলিককে তোকে বিয়ে করতেই হবে। তুমি কি পাল্টি বাজের নেতা গো দাদা? এই তো সেদিন বললে আমার আর চাপার সম্পর্কটা মেনে নিয়েছো, আর আজ আরে দেখ, সে তো তোর বৌদির মন রাখতে বলেছিলাম। শোন, চাপাকে বিয়ে করলে তুই কিচ্ছু পাবি না, ঝিলিককে বিয়ে করলে রাজত্ব আর রাজকন্যা একসাথে দুই পাবি। এবার তুই ভেবে দেখ। ভেবে আমি অনেক দেখেছি, আর ভেবে ভেবে একটা আমি প্লেনও বের করেছি। প্লেন? হ্যাঁ, প্লেন। আচ্ছা দাদা, মনে করো আমার সাথে ঝিলিকের বিয়ে হলো না, অথচ চৌধুরী বাড়ির সব সম্পত্তিটা আমরা পেলাম, সেটা কি রকম হবে? চমৎকার। তো সেটা হবে কি করে? ও কর্মা ঠেকে আয় আয় আয়। রেখে যাচ্ছ কেন? রেখে যাচ্ছ কেন? শোনো, ঝিলিককে তুমি বিয়ে করো। তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আমি তো বিনাইতা। তাতে কি হয়েছে? বিমাকে দিয়ে বৌদিকে খুন করাও, তারপর বৌদির লাশটাকে গায়েব করে সম্পত্তির জন্য ওই ছোট শালি ঝিলিককে বিয়ে করো। গন্ডগোল, তুই যা বললি, এরকম কথা তুই আর খুনাক্ষরও বলবি না রে, কারণ আমি কাজলকে খুব ভালোবাসি। ওকে আমি খুন করব কি করে? ঠিক বলেছো দাদা, তুমি যেমন ভালোবাসার জন্য বৌদিকে খুন করতে পারবে না, আমিও তেমনি ওই একই ভালোবাসার জন্য চাপার ভালোবাসাকে আমি খুন করতে পারবো না। গন্ডগোল, আমার নাম গন্ডগোল, কিন্তু কোথাও কোনোদিন সত্যিকারের কোনো গন্ডগোল করিনি। যদি তুমি আমার ভালোবাসাকে খুন করতে চাও, তাহলে ভিডিও ক্যাসেটে তোমার বাপের বিয়ে দেখিয়ে এমন গন্ডগোল বাঁধাবো না, তখন বুঝবে এই গন্ডগোল মালটা কি জিনিস। একটা কথা মনে রেখো, আমি কিন্তু হাইব্রিডের মান নই। গন্ডগোল, বি কেয়ারফুল মিস্টার চৌধুরী। চলে আয়। শালা পিপিলিকার পাখা হয় মরিবার তরে, পাখা গজিয়েছে। এবার আমি ওর পাখা দুটো কেটে দেব, কিন্তু আমি বাগান বাড়িতে অপেক্ষা করছি। চাপা এখনো এলো না কেন? চাপা, আমি এসে গেছি সাহেব। আরে চাপা, এসো 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 এসো, আমি তো তোমার কথাই ভাবছিলাম। দাদার মুখে শুনলাম আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, তোমার সাথে আমার খুব দরকার। যা বলা তাড়াতাড়ি বলুন, কারণ আমার কাজ আছে। তা বললে কি করে হয়? এতদিন পরে তুমি এলে, হঠাৎ চলে যাবে বললে তো আর যাওয়া যায় না। এই নাও। এটা কি? আরে তোমার বৌদির দেওয়া হাতটা আমি তোমাকেই দিলাম। আরে ভাইয়ের বউয়ের প্রথম মুখ দেখলাম না, তাই। সাহেব কি বলছেন সাহেব? ঠিকই বলছি, তুমি অবাক হয়ে গেলে তাই না? আরো অবাক হবে যখন আমি তোমাকে পরের কথাগুলো বলবো। পরের কথাগুলো কি স্যার? চাপা, আমার ভাই গন্ডগোল তোমাকে খুব ভালোবাসে,
তুমি আমার ভাইকে খুব ভালোবাসো। তোমাদের প্রেম দেখে আমি একেবারে বিভোর হয়ে গেছি। তাই তাই কি? তাই আমি তোমাকে ভাতৃবধূ করতে চাই, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ, তুমি নিচু জাতের মেয়ে, তোমাকে তো আর আমি এমনি এমনি গাঙ্গুলি বাড়ির বউ করে নিয়ে যেতে পারি না, কিন্তু করব যদি তুমি আমার শর্ত মানো। আপনারা মানে বর্তমান যুগের বড় লোকেরা যে শর্ত ছাড়া কোনো কিছুই বোঝেন না বা করেন না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমাদের বিয়েটা এত সহজে মেনে নেওয়াতে আমি একটু অবাকই হয়েছিলাম। এবার শর্তের কথাগুলো তাড়াতাড়ি বললেই ভালো হয়। নিশ্চয় বলবো, শোনো। ওই শালা সৎ পুলিশ অফিসারটাও বড্ড আমার পিছনে লেগেছে। আজ রাতের বেলাতেই তুমি যাবে ওর কোয়ার্টারে, তারপর এইদিকে এসো। অসম্ভব, অসম্ভব, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না। চাপা! এই লালমোহন গাঙ্গুলি, এই ছোট জাতের মেয়ে চাপাকে চোখ রাঙিয়ে একদম কথা বলবে না, কারণ এই চাপা যেমন খুন্তি দিয়ে রান্না করতে পারে, তেমনি বটি দিয়ে গলাও কাটতে পারে। আরে রেগে যাচ্ছিস কেন? ওই অফিসার তো তোর আর ইজ্জতে হাত দেবে না। ওই অফিসার আমার ইজ্জতে হাত না দিলেও আপনি আমার ইজ্জতে হাত দেবেন, কারণ আপনি এটা ভাবলেন কি করে আমি রাতের অন্ধকারে চুপি চুপি ওনার কোয়ার্টারে গিয়ে ওই ভদ্রলোককে জড়িয়ে ধরে ফাঁসিয়ে চিৎকার করব বাঁচাও বাঁচাও বলে, আর আপনারা গিয়ে তাকে ধর্ষণের কেসে অভিযোগ করবেন আর থানায় ভরে দেবেন? এটা আপনারা ভাবলেন কি করে? এই পরিকল্পনা করলেন কি করে? না 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 যেটা আমি করব, না 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 না, এটা তোমাকে করতেই হবে চাপা, কারণ এ কাজ করতে তুমি বাধ্য। একটু ভুল করছেন সাহেব, একটু ভুল করছেন। এই চাপা মরবে তবু ঘাস ফুল হয়ে জন্ম নেবে না। চাপা! হ্যাঁ, আমি তো এ কাজ করবই না, বরং আসল ঘটনাটা সবাইকে বলে আমি আপনার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে সেই সুযোগ তোকে দিলে তোরে হারামজাদে। কি করবেন আপনি? বৌমাকে দিয়ে আমি এমন কাজ করব যাতে তুই শুধু মুখে না, জলে ডুবে মরতে দ্বিধাগ্রস্ত বোধ করবি। ভাইয়ের বউকে আমি কিছুক্ষণ একটু নিজের না 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 সাহেব, সাহেব ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। তোর ইজ্জতের বড় দেমাক, তাই না? সিংহের খাঁচায় ঢুকে তুই আঘাত হানতে চাস? তুই নিজেই নিজের কবর খুঁড়লি রে চাপা। ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 বাঁচাও। কেউ আসবে না। শহরের এক প্রান্তে আমার বাগান বাড়ি, তোর কান্না কারো কাছে পৌঁছবে না রে চাপা। না 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 আচ্ছা না তোর যৌবনের দেমাকে আগুনটাকে আমি এক হাওয়াতে নিভিয়ে দিই। না না না, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না, দোহাই আপনার। আমি আমি আপনার ভাতৃবধূ সম্পর্কে আমি আপনার বৌমা, তাই দয়া করে আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আমি যে উত্তেজিত হয়ে গেছি প্রিয়া, আমার তো আর করার কিছুই নেই। তোমাকে না থামালে আমার অবস্থা যে একেবারে খারাপ হয়ে যাবে। তুমি আমার অনেক গোপন কথা জেনে গেছো, তুমি আমাকে ঝুলিয়ে দেবে, তখন অসম্মানের দড়িতে গোলাই দড়ি দিয়ে আমাকেও যে ঝুলতে হবে। না তা কি করে হয়? এসো কাছে এসো। না না না, দোহাই আপনার, দোহাই আপনার, আপনি আমাকে ছেড়ে দিন। আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না, আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। আপনি আমার দাদার মতো। কি বললি? দাদা, আর একবার ওই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করলে আমি সারা তোর গলাকে মেসেজ করে দেব। সাহেব, তুই দাদা বোনের সম্পর্কটা বুঝিস? দাদাটাকে মূল্যায়ন করতে পারিস? পারিস না? ওই ওই একটা ডাক আমার মতো জানোয়ার সাহেব, দাদা, চাপা, আমার যে কোনো বোন নেই রে। আমারও তো ইচ্ছে করে প্রত্যেক ভাই ফোটার দিন কেউ আমাকে ফোঁটা দিয়ে বলুক, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। আমারও তো ইচ্ছে করে রে কেউ আমার হাতে রাখি পরিয়ে দিয়ে
দাদা বলে ডাকো। আমি ডাকবো দাদা, আমি ডাকবো। আমি আমি আপনার কপালে ফোঁটা দিয়ে ভাই ফোঁটা দেব, আমি পরিয়ে দেব আপনার হাতে রাখি, আমি আপনাকে দাদা বলে ডাকবো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি যে তোর সঙ্গে এই জঘন্য অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার তোমার অনুশোচনাই তোমার একমাত্র শাস্তি দাদা। তুই আমাকে ক্ষমা করে দে বোন। দাদা দাদা দাদা, দাঁড়া 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 দাঁড়া। কি হয়েছে? হ্যালো হ্যালো, কে ভীমা? হ্যাঁ সাহেব, শোন আমি বলছি। শোন শোন ভীমা, চাপা আজ থেকে শুধু তোর বোন নয়, ও আমারও বোন। সাহেব, তুই যেখান থেকে পারিস একটা রাখি, একটা সোনার হার আর একটা বেনারসি শাড়ি নিয়ে এক্ষুনি আমার বাগানে বাড়িতে চলে আয়। টাকা ক্যাশিয়ারের কাছ থেকে বুঝে নিবি। কিন্তু সাহেব এখন তো রাখির সময় নয়, বানাতে গেলে তো সময় লাগবে। লাগুক, কিন্তু আমি যা যা বললাম সব এক্ষুনি নিয়ে আমার বাগান বাড়িতে চলে আসবি। রাখছি। আচ্ছা সাহেব। দাদা, এসবের আবার কি দরকার ছিল দাদা? আমার জন্য এত কিছু আনার কি দরকার ছিল শুনি? আনবো না রে, তুই যে আমার ছোট বোন। দাদা দাদা, আমার দাদা, আমার দাদা। না, এখন তুই আমাকে দাদা বলে রাখবি না। কেন? আমি তোকে সোনার হাটটা পরিয়ে দিবে, নতুন শাড়ি পরে তুই আমাকে কি? দাদা বলে ডাকবি। আর আচ্ছা, আমি আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করব। তাই হবে দাদা, তাই দু হবে। হাত ভরে তোমার আশীর্বাদ করব। আশীর্বাদে আমার জীবন সুদূর হবে। কিন্তু সে তো আমি বুঝলাম, কিন্তু ভীমা তো বললো রাস্তে অনেক দেরি হবে। হ্যাঁ, বললো তো। এই সময়টা আমরা কি করব? কি করব? এক কাজ কর, কি? আয় একটু দুজনে কানামাছি খেলি। আয়, তার মানে? আয় 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 আয়। তার মানে? এখন তুইও আমার বোন নস, আর আমিও তোর দাদা নই। তাহলে আমি কে? তুই আমার বাগানে বাড়িয়ে রক্ষিত। ভীমা এসে একে দেখলে তো আমার শালা একেবারে 12টা বাজিয়ে দেবে। কে ওখানে? বিট্টু! না না, আগে আগে এটাকে নিয়ে পাবি, তারপর বিট্টু। ওরে, এ আমার বোনের কি হলো? ওরে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। সালে, আমার মতো ঢেমনার কাছে এসেছে, বোন সাজতে। চলে চাপা, চাপা, কি হলো? কথা বলো চাপা। চাপা! সাহেব, আমি এসে গেছি সাহেব। চাপা, 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 চাপার কি হয়েছে? কি হয়েছে তা এক্ষুনি বলতে পারবো না, আগে চাপাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বিট্টু আমাকে খবর দিয়েছে। চলো
ওকে তাড়াতাড়ি নিয়ে হাসপাতালে চলো। হ্যালো, হ্যাঁ মানিকডাঙ্গা থানা, আমি বড়বাবু বলছি। শুনুন, এক্ষুনি হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স লালমোহনের বাগান বাড়িতে পাঠিয়ে দিন। হ্যাঁ, ওভার ওভার। কি ব্যাপার বিলাস, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? ঘর যাব স্যার, আজ যে আমার খুশির দিন বটে। খুশির দিন? তা খুশিটা কেন বিলাস? আমার বিট্টুর শরীরে কোনো অসুখ লাগো স্যার, আমার বিট্টু ভালো হয়ে যাবে। তাই নাকি? এ তো সত্যি খুশির খবর। আমরাও তোমার বাড়ি যাচ্ছিলাম। আমার বাড়িতে কেন স্যার? ওই ছোট্ট বিট্টুর জবানবন্দি নেওয়ার জন্য। ওর সাক্ষীতে আমি এবার মানিকডাঙ্গা থেকে পাপের বিনাশ করব। আমরা একটু কাজ সেরে তোমার ওখানে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আপনারা এখন আমি আসতেছি। কাজল দিদি, কি বলছো তুমি বিলাইদা? আমার বিট্টুর কিছু হয়নি? আমার বিট্টুর শরীরে কোনো অসুখ লাগো কাজল দিদি। উগাইয়ের ডাক্তার বলেছে আমার বিট্টুর কিচ্ছু হয়নি। ঈশ্বর, ওগো ঈশ্বর, সত্যি তুমি আছো। বিলাইদা, ও বিলাইদা, তুমি বাড়ি যাও, আমি বিদ্যুৎ জন্য কিছু ফল আর খাবার নিয়ে আসছি, আর খেলনা নিয়ে আসছি। আরে বিট্টু, বিট্টু, এত বেলা হয়ে গেল, তুই এখনো ঘুমাচ্ছিস বটে? ওঠ, ঘর ছেড়ে বাইরে আয়, দেখ তোর সাথে দেখা করতে কে এসেছে বটে। আরে বিট্টু, বিট্টু কোথায়? ঘরে বুঝি? আচ্ছা, আমি দেখছি। আসলে কি জানেন স্যার, সারা রাত ধরে বাবা মা করে কাঁদে, তাই হয়তো। তবে বড় বাবুকে দেখে চমকে যাবে বটে। এবার তাকে উঠতেই হবে, কথা বলতেই হবে। তোমার ভাগনা বিট্টু আর কোনোদিনও কথা বলতে পারবে না বিলাস। এই তো, আপনারা কি আমল তামল বলছেন স্যার? বিট্টু আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবে না। ডাক্তার বাবু বলেছে আমার বিট্টুর কিচ্ছু হয়নি। আরে বিট্টু, আমি তোর জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম। ঘরের মধ্যে কি দেখলেন স্যার? দেখলাম ওর পেটের কাছে রক্ত ভেসে যাচ্ছে। মনে হচ্ছে কেউ কিছু আগে ছুরি দিয়ে স্টেপ করে মেরে গেছে। আপনারা অনুভব করে বলে দেখলা আমার বিট্টু আমাকে এইভাবে ছেড়ে যেতে পারবে না, এইভাবে ছেড়ে যেতে পারবে না। আরে বিট্টু, আরে বিট্টু, বিলাইদা, বিট্টু কই বিলাইদা? এই দেখো, আমি ওর জন্য খেলনা আর খাবার নিয়ে এসেছি। বড় দেরি করে এসেছেন কাজল দিদি। বিট্টু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে কাজল দিদি। কেন? কি হয়েছে বিট্টু? বিট্টুকে ওরা মেরে ফেলেছে কাজল। কে? কে মেরেছে বিলাইদা? কে মেরেছে বলো, কে মেরেছে? মেরে যেই থাকুক না কেন, আইন তাকে ছাড়বে না। আরে রাখুন বসাই, আপনাদের আইন আমার বিট্টুকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ও একা আমি বাঁচতে দিবে নাই।
ওই আইন তুমি নিজের হাতে নিতে পারো না বিলাস? ওই তো আপনাদের হাতেই ছিল মুখার্জি বাবু। কি হলো? বোনটা চলে গেল, গোবিন্দ চলে গেল, পেরেছেন এতগুলো দিন ওই ফুলের মতন বিট্টু বাচ্চাটার কাছে তার বাবা মাকে ফিরাইয়ে দিতে নাই পারেন নাই, পারেন নাই আপনাদের আইন, পারেন নাই আপনাদের আইন। জীবনে জীবনে ওই ভগবান সালা আমাকে কিচ্ছু দেয়নি গো, কিচ্ছু দেয়নি। যা দিয়েছিল সব কেড়ে নিয়েছে, আমার গোলাপটাকে কেড়ে নিয়েছে, আমার বিট্টুটাকে কেড়ে নিয়েছে। কেড়েই যদি নেবে ভগবান, তাহলে এই পৃথিবীতে পাঠাইছিলে কেন? কেন কেন ওই বিট্টুটাকে কাছে রাখলে, ভাইয়া বাড়ালে? তেল মাথায় তেল দিচ্ছে ভগবান। সালা এই বিলাস মর্ম গায়ের পান্তা আর গুগলির জল খেয়ে গায়ে জোর করেছে। সালা আমি তোকে সামনে পেলে আমি তোকে খুন করে দেব। তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই বিলাস। সান্ত্বনার দরকার নাই স্যার, যা যাবার সে তো চলেই গেল। বিট্টু রে, তোকে হারায় এই বিলাস মারব কাপড় হয়ে গেল, কাপড় হয়ে গেল। সাক্ষী রইলেন, সাক্ষী রইলেন সবাই। আমি দিব্যি করে বলছি, আমার কাছ থেকে যে বিট্টুকে কাড়িয়ে নিয়েছে ওকে আমি এই পৃথিবী থেকে বাঁচতে দিবে গেলাই, এই পৃথিবীতে বাঁচতে দিবে গেলাই। আমার বিট্টুকে যেমন কোচাই কোচাই মেরেছে, আমি তেমনি পালা পালা করে কাটবো, পালা পালা করে কাটবো, পালা পালা করে কাটবো, পালা পালা করে কাটবো। তুমি এত উতলে হচ্ছে কেন? দেখবি পলাশ ঝিলিক ঠিক সময় ফিরে আসবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো নন্দিনী, কিন্তু এত রাত হয়ে গেল। রাত প্রায় 11 বাজতে চলো কর্তা বাবু। ঝিলিক দিদিমণি আর পলাশের চিন্তায় আপনারা অনেকক্ষণ মুখে কিছু দেননি। এইভাবে থাকলে শরীর যে খুব খারাপ হয়ে যাবে কর্তা বাবু। চলুন কিছু খেয়ে নেবেন, চলুন। পেট খালি থাকলেও মাথাটা চিন্তা দিয়ে ভর্তি আছে যদু কাকা। খাবার যে গোলা দিয়ে নামবে না। ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো। চিন্তা আমারও হচ্ছে। এর আগে পলাশ তো ঝিলিককে নিয়ে অনেকবার বেড়াতে গেছে, আবার ঠিক সময় বাড়িতে ফিরে এসেছে। বাইরে প্রচন্ড দুর্যোগ, ঝড় বৃষ্টিতে ওরা কোথাও আটকে যায়নি তো? হতে পারে, কিন্তু অন্য ঘটনা তো ঘটতে পারে। অঘটন? হ্যাঁ, এই গ্রামকে আমি আর বিশ্বাস করি না। বিলাসের ভাগনা খুন হলো, চাপাকে এমন পাশবিক অত্যাচার করা হয়েছে, আজও 3 দিন হাসপাতালে হয়ে গেল, এখনো জ্ঞান ফেরেনি। রাতের অন্ধকারে হাইনার দোলত পেতে বসে আছে। গো, তুমি অত শত ভেবো না গো, অত শত ভেবো না। দেখো আমার ঠাকুর নিশ্চয় পলাশকে আর ওই ঝিলিক ঠাকুরজিকে ঠিক ফিরিয়ে আনবে। ঠাকুর দেবতার উপর অতটা ভরসা করো না নন্দিনী, ওরা এখন মেশিন হয়ে গেছে। এলে ওই যদু কাকা, তোমাকে যে থানায় একটা ফোন করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ কর্তা বাবু, ফোনে বললেন বড়বাবু এই বাড়িতে আসছেন। আসছেন নয়, এসে গেছি। কি ব্যাপার চৌধুরী, এনি প্রবলেম? হ্যাঁ, আসলে বিকেল 5টা নাগাদ পলাশ আর ঝিলিক বেড়াতে যাচ্ছে বলে বেরিয়েছি, এখনো ফেরেনি। প্রচন্ড জলঝড় হচ্ছে, এ সময় ওরা কোথায় যেতে পারে? প্লিজ প্লিজ অফিসার, আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। অত ভেঙে পড়বেন না, আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা,
এ সময় ওরা কোথায় যেতে পারে তা আপনারা জানেন? হ্যাঁ, সাধারণত ওই পাহাড়ের উপর মন্দিরটায় যায়। আজকে ওখানে যাবে একবার বলেছিল। পাহাড়ের উপরে মন্দির? আচ্ছা, আমি দেখছি। দাঁড়ান অফিসার, আমিও আপনার সঙ্গে যাব। না 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 না, এই ঝড় জল রাতে তোমাকে একা আমি কিছুতেই ছেড়ে দিতে পারবো না। বেশ, তাহলে চলো। যদু কাকা, ড্রাইভারকে গাড়ি বার করতে বলো, আর গুপ্তিটাও আমার সঙ্গে তুলে দিতে বলো। বেশ, চলো। আপনারা পাহাড়ের মন্দিরটার উপরে গিয়ে দেখুন, যদি তাদের ওখানে পেয়ে যান ভালো, না পেলে থানায় একটু জানাবেন, তাহলে চিন্তা করব কোথায় ওরা যেতে পারে। আর দেরি করা ঠিক হবে না। চলুন চলুন চৌধুরী বাবু। চলো চলো। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমার ভীষণ ভয় করছে ঝিলি। কেন? কিসের ভয়? মন্দিরের উপর ঝড় বৃষ্টিতে আটকে গেছি। রাত প্রায় 12টা বাজতে চলল। কর্তা বাবু আর গিন্নিমা কি ভাবছে বলো তো? ওরা যে যা ভাবে ভাবুক, আমি তো তোমাকে কাছে পাচ্ছি। এসো এসো আমার কাছে এসো পলাশদা, এসো এসো বলছি। এসো, তুমি কি বলছো ঝিলি? এক্ষুনি আমাদের বাড়ি যাওয়া দরকার। না, আমি এখন বাড়ি যাব না। বাড়ি যাবো না মানে? এর মানেটা খুবই সোজা পলাশ। আজ আজ আমি সারা রাত তোমাকে আমি কাছে নিয়ে থাকবো। এই পাহাড়ের নির্জনে আমরা স্বামী স্ত্রী আবদ্ধ হয়ে দুজনে বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো। এসো এসো পলাশ, পলাশ পলাশ, আমি যা পারছি না, আমার কথা শোনো। ঝিলিক, ছেলে মানুষ করো না। এক্ষুনি আমাদের বাড়ি যাওয়া দরকার। না, বলছি তো আমি এখন বাড়ি যাব না। বিয়ের আগে এসব ভাবাও পা। কেন পা? আমি তোমাকে ভালোবাসি। আমি আমার জীবনের সঙ্গে তোমার জীবনকে জড়িয়ে নিতে চাই। এটা পাপ নয় পলাশ। তুমি একটু বোঝার চেষ্টা করো জহি। এত রাত্রে যদি আমাদেরকে এখানে কেউ দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? কেউ কেউ কিচ্ছু দেখবে না। কাছে এসো, কাছে এসো পলাশ, এসো বলছি। ধরো ধরো আমার হাত ধরো, ধরো বলছি। পলাশ, ঝিলিক, পলাশ, ঝিলিক, পলাশ। সর্বনাশ হয়ে গেছে ঝিলিক। কর্তাও চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও তো বৌদির আওয়াজ শুনতে পাচ্ছি। এবার কি হবে ঝিলিক? এবারই তো আসল খেলা হবে মিস্টার পলাশ। হ্যাঁ, তুমি কি বলছো ঝিলিক? হ্যাঁ
হ্যাঁ, আমাকে বোঝা তোমার অত সহজ নয় পলাশ। কারণ কারণ এতদিন যে অপেক্ষাটা আমি করে এসেছিলাম সেই সুযোগটা আমার হাতের কাছে এসেছে। তুমি বোধহয় জানো না যে ব্যাঙের গর্তেও সাপ থাকে। তুমি তুমি এতক্ষণ যাকে মোহিনী ভাবছিলে সে কে জানো? সে হচ্ছে একটা কাল নাগিনী। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! দাদা, বৌদি, এই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও! দাদা, বৌদি, বৌদি! ছাড়ো, ছাড়ো শয়তান! আমাকে ছাড়ো বলছি! আমি এসে গেছি ঝিলিক। কি হয়েছে বোন? তুই তুই কাঁদছিস কেন? দাদা, দাদা, যদি তুমি ঠিক সময় মতো এসে না পড়তে তাহলে যে আমার আত্মহত্যা করার যে কোনো উপায় ছিল না দাদা। ছিলি এ তুই কি বলছিস? এ তুই কি বলছিস? তোর কথাবার্তা তো আমি শুনে কিছুই বুঝতে পারছি না। এই এ তোর মুখে চেহারাটা এমন হয়ে গেছে কেন? চোখ দুটো দেখে মনে হচ্ছে টিকটিকি কাঁচ পোকা ধরার চোখ। হ্যাঁ, ওই শয়তানটা জানো দাদা, ওই শয়তানটা আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসে আমার সম্মানহানি করতে চেয়েছিল দাদা। কর্তা বাবু, আপনি বিশ্বাস করুন কর্তা বাবু, এসব মিথ্যে। না, এসব মিথ্যে নয় দাদা, আমি সত্যি কথা বলছি। এই শয়তানটা রূপ ধরে আমাকে আমার সম্মানহানি করেছে। তুমি ঠিক সময় মতো না এলে আমি যে এখন আত্মহত্যা করতাম দাদা। না না, হে মিথ্যে। কর্তা বাবু আপনি এ তুমি কি করলে গো? এ তুমি কি করলে? অন্ধ স্নেহের বশবর্তী হয়ে তুমি পলাশকে এইভাবে মারলে? কর্তা বাবু আপনি আমাকে মারলেন। শুধু মারলাম, কিন্তু ইচ্ছা করছে গুপ্তিটা তোর কানের মধ্যে ঢুকে দে। হায় ঈশ্বর, এতদিন ধরে যে সাপটাকে আমি দুধ কলা দিয়ে পোষার চেষ্টা করেছিলাম, আজ সেই সাপটাই আমাকে ছবল মারলো। সাপকে কখনো পোষ মানানো যায় না দাদা। ওই শয়তানটাকে তুমি এমন শাস্তি দাও যাতে যাতে অন্য করে কেউ কার সর্বনাশ করতে না পারে। গিন্নিমা, আপনি বিশ্বাস করুন গিন্নিমা, ঝিলিক যা বলছে সব মিথ্যে। আমি সব বুঝতে পেরেছি পলাশ, সব বুঝতে পেরেছি। মানি তার মান হারিয়েছে ক্ষুদ্রের কাছে, ইতরের কাছে মনুষ্যত্ব আত্মসমর্পণ করেছে। সিংহ শাবক দয়া ভিক্ষা চাইছে শৃগালের কাছে, আর রাজহংস শকুনের দরজায় দাঁড়িয়েছে অনুগ্রহ লাভের আশায়। পাগলের মতো কথা বলছো নন্দিনী। বলছি, ঘর ভাঙলে ঘর হয়, নদী ভাঙলে একবার ভাঙে, কিন্তু মানুষের বুক যদি ভেঙে যায় তাহলে যে দু কুলি ভেঙে যায়। তবে চাঁদের কলঙ্কটাই তোমার চোখে পড়লো, কিন্তু তার জ্যোৎস্নাটাকে তুমি দেখতে পাচ্ছ না। গিন্নিমা, হে আপনি কি বলছেন? বলছি, তুই যে বিশ্বাস করেছিলি পলাশ, বিশ্বাস করেছিলি, কিন্তু তুই জানিস না এই পৃথিবীতে বিশ্বাসের কোনো মূল্য নেই। তাই এই ব্যবহার তোর পাওনা ছিল। ঝিলিক, কেন তুমি আমাকে এইভাবে অপমান করলে? কি অন্যায় করেছি আমি? অন্যায় তোমার একটাই, যে বামুন হয়ে চাঁদ ধরতে যাওয়া। আমার তো মনে হচ্ছে যে চাঁদটাই নিজে বামুনের কাছে ধরা দিয়ে নিজের মুখটাকে পুড়িয়ে নিয়েছে। ঝিলিক, তুমি তো বলেছিলে। চুপ কর। আরে একটা কথা বললে আমি কিন্তু তোর হাতে হাত তুলতে আবার বাধ্য হব। না, আমি ছোটবেলা থেকে আপনাকে মা বলে জেনে এসেছি গিন্নিমা। আপনি বিশ্বাস করুন গিন্নিমা, আমি ঝিলিক দিদিমণিকে কোনো অসম্মান করিনি। পলাশ, পলাশ, এটা যার যা দেখার ভঙ্গি তার নিজের প্রকৃতি অনুসারেই দেখে। এতে আমার কিছু বলারও নেই, আর কিছু করারও নেই। আমাকে অসম্মান করে আমার দাদা বৌদির কাছে আবার সাধু সাজা হচ্ছে। পলাশ, তুই কেন এ কাজ করলি? অন্যায় করেনি। পিটার,
তুই? হ্যাঁ, আমি লোক মুখে খবর পেয়ে বাধ্য হলাম তোদের সামনে আসতে। ভালোই করেছিস। আমার উপকারের কৃতজ্ঞতা হিসাবে তোর ছেলে পলাশ কি করেছে তা তুই নিজের চোখেই দেখ। তুই ভুল করছিস রাজশেখর। ভুল? হ্যাঁ হ্যাঁ, ভুল তো আমি করেইছি। ভুল করেছি একটা কাল সাপকে ঘরে আশ্রয় দিয়ে। পলাশ, পলাশ, আমি তোকে কোনো দিন মায়ের আবার বুঝতে দিইনি। সে ছোট্টবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কোনোদিন তোর ওই মায়ের অভাব আমি অনুভব করতে দিইনি। আমার ধারণা এমন অন্যায় কাজ তুই কখনো করতে পারিস না পলাশ। অন্যায় তো আমি করিনি মা। সতীদাহ প্রথাতে যেমন জোর করে স্বামীর চিতায় স্ত্রীকে জীবন্ত দগ্ধ করা হতো, পলাশ, ঠিক সেইভাবে আমাকেও ভ্রষ্টাচারের চিতায় আর মিথ্যাচারের আগুনে পলাশ, পোড়ানো হচ্ছে। পলাশ, নন্দিনী, ওই পলাশকে নিয়ে তোমার খুব গর্ব ছিল তাই না? দেখেছো তো ওই ঠাকুর কতটা বেঈমান। এ কি নন্দিনী, ওই বেঈমানটার জন্য তোমার চোখে জল? ওর জন্য নয় গো, ওর জন্য নয়, কান্না পাচ্ছে তোমার জন্য। এত লেখাপড়া শিখেও তুমি কিছু শিখতে পারলে না। চোখ ছিল দেখলে না, কান ছিল শুনলে না, শুধু এই পৃথিবীটাকে অহংকারের পাঁচির তুলে তুমি আড়াল করে রাখলে গো, তুমি আড়াল করে রাখলে। বৌঠান ঠিক কথাই বলেছে রাজশেখর। স্নেহ আর অহংকার তোকে ভুল বোঝাচ্ছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? ঝিলিক আমার বোন, ও কি আমাকে মিথ্যে কথা বলছে? পলাশ আমার ছেলে, তাহলে সে কি আমাকে মিথ্যা কথা বলছে? বিডার! রাজশেখর, দাদা চলে এসো দাদা। ছোট লোকদের সঙ্গে কথা বলতে গেলে নিজেদেরকে ছোট লোক হতে হয়। চলো বাড়ি চলো দাদা। একটা কথা কান খুলে শুনে নে বিডার, তোর ছেলে ওই স্কাউন্ড্রেলটাকে বলে দিবি ও যেন আমাদের বাড়িতে আর না যায়। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। চল ঝিলিক। দাঁড়ান কর্তা বাবু, আমি জানি না আমি পূর্ব জন্মে কি পাপ করেছি যে সেই পাপের এইভাবে আমাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। পলাশ, কিন্তু আপনি বিশ্বাস করুন কর্তা বাবু, পূর্ব জন্মে আমি কোনো পাপ করলেও এই জন্মে জ্ঞানত অবস্থায় কোনো পাপ করিনি। বিনা দোষে আজ আপনি আমাকে যে শাস্তি দিলেন সে শাস্তি আমি মাথা পেতে নিলেও দোষটা ঘাড়ে নিতে পারলাম না, ঘাড়ে নিতে পারলাম না। চোরের মার বড় গলা। চোর যদি চুরি না করে বিনা দোষে বদনামি হয় তাহলে চোরের মায়ের গলা তো বড় হবেই দিদিমণি। বিদেশ থেকে ইংরেজি শিক্ষার কিছু গালাগাল রপ্ত করে দেশে ফিরলেও সত্যিকারের শিক্ষিত হওয়া যায় না দিদিমণি। ইংরেজিতে গালাগাল তো এদেশের মানুষরাও দিতে পারে। Yes, you can't believe it that I can talk to English very well because I am an educated person and a holder of golden certificate of Calcutta University. Okay? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো দাদা? চলে এসো। পালাচ্ছেন নাকি দিদিমণি? কোন অপরাধের সাজা দিলেন আমায়? আপনার তো আমি সত্যিকারের কোনো অন্যায় করিনি। এরপরেও তুই বলবি ঝিলিকের কোনো ক্ষতি করিসনি? এই প্রশ্নের উত্তর আমার চেয়েও আপনার বোন ভালো করে জানে কর্তা বাবু। নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন, কাজটা আপনি কতটা ন্যায্য করলেন দিদিমণি? একটা অমানুষের লেকচার শোনার মতো সময় বা ধৈর্য আমার কোনোটাই নেই। চলে এসো দাদা। গুড নাইট পিটার, বাট ডোন্ট ফরগেট মাই লাস্ট ইনস্ট্রাকশন। তোর ছেলে স্কাউন্ড্রেলটাকে বলে দিবি ও যেন আমাদের বাড়িতে না যায়।
চলো বৌদি, এই সমস্ত গিরগিটিদের মতো রং পাল্টানো বহুরূপীদের দেখার মতো মজাটা না দেখলেই মনে হয় ভালো হয়। চলে এসো দিদিমণি, আমরা তো গিরগিটির মতো রং বদলাই, আপনি তো আপনার চরিত্রটাই পাল্টে ফেলেছেন দেখছি। আমার চরিত্রটা যে কি তা একটু পরেই থানায় গেলেই বুঝতে পারবে। চলো বৌদি, চলো সেখান থেকে। এই সমস্ত ছোট লোকরা বড় লোক হতে না পারলেও বড় লোকের ঘর ভাঙতে এক বিন্দু সময় নেয় না। পলাশ, সত্যি সত্যি তুই এই কাজ করেছিস কিনা আমি বিশ্বাস করতে পারছি না। ওরে পলাশ, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছিলাম রে পলাশ? এই শিক্ষা দিয়েছিলাম? আপনি এতদিন ওকে কি শিক্ষা দিয়েছেন জানি না বৌঠান, তবে একটা কথা বলতে পারি, আপনার শিক্ষা বিফলে যায়নি, কারণ পলাশ এ কাজ করতে পারে না। কিন্তু আমার চোখের সামনে যা ঘটলো তাকে আমি অবিশ্বাস করি কি করে? চোখ বলছে এক কথা আর মন বলছে যে অন্য কথা। বৌঠান, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা যুক্তিতে তার ব্যাখ্যা মেলে না। চোখের সামনে ঘটে আর ঘটনা ঘটে আরে। ঘটনাটা যাই ঘটুক, আজ আমি সবার কাছে দোষী। সবাই বলবে বিশ্বাসঘাতকতা করেছি আমি এই চৌধুরী বংশের সাথে। আমি ঝিলিক দিদিমণির সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছি, কিন্তু সবাই আমাকে অবিশ্বাস করলেও আপনি কি করে বিশ্বাস করলেন গিন্নিমা যে আপনার পলাশ আজ এ কাজ করতে পারে? পলাশ না রে, পলাশ না, আমি বিশ্বাস করিনি রে, কারণ আমি জানি ইস্পাতকে যতই কেউ নোংরা করে দিক না কেন সে হাতুড়ির ঘা সহ্য করতে পারে, কিন্তু একটা মাটির পুতুলকে পুড়িয়ে যতই শক্ত করুক না কেন সে সামান্য একটা আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাই তো আমি জানি আমার পলাশ একটা ইস্পাত, আর তাছাড়া মা কি কখনো তার সন্তানকে অবিশ্বাস করতে পারে রে পলাশ? অবিশ্বাস করতে পারে? না, তা হয়তো পারে না বৌঠান, কিন্তু তবু যাক এসব কথা। শোন পলাশ, মাইসান, আমরা দুজনে আজ পৃথিবীর আদালতে বিশ্ব মানবতার কাঠগড়াতে দাঁড়িয়ে থাকা অদ্ভুত দোষী। আমরা অন্যায় করিনি, তবু ন্যায়ও পাইনি রে বাবা, ন্যায়ও পাইনি, ন্যায়ও পাইনি। আমার কথায় হতো ঠিক বাবা। পলাশ, পলাশ, মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে মাকে মনে মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে মাকে মনে পড়ে। মায়ায় ভরা সজল দৃষ্টি সে কি হারা, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতে তারা, সেই যে আমার মা বিশ্বভুব মাঝে তাহার নেই তুলনা, নেই
যুদ্ধেই গেলাম না, অস্ত্রই ধরলাম না, অথচ অথচ আমাদের ন্যায় নীতি আদর্শে মিথ্যে হাত কড়াতে গ্রেপ্তার হতে হলো। দোষী বুঝিল না, কি বা তার দোষ, বিচার হইয়া গেল। ঈশ্বর, তুমি যখন কষ্ট দাও, তুমি বড় নিষ্ঠুর ঠাকুর, তুমি বড় নিষ্ঠুর। তাই মানুষের মনে যখন কষ্ট দাও, তখন মনে হয় চিৎকার করে কাঁদি। আবার যখন হাতের মুঠোটা খুলে একটু একটু করে সুখের পাপড়িগুলো বিছিয়ে দাও, তখন মনে হয় চিৎকার করে আনন্দে কাঁদি। ওগো ঈশ্বর, আমার সেই আনন্দের কান্নাটুকু তুমি ফিরিয়ে দাও ঠাকুর। আমার সেই আনন্দের কান্নাটুকু তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অসম্ভব, আর সময় দেওয়া যায় না। আমি অনেক দিন সময় দিয়েছি, কিন্তু সময়ের মধ্যে একের পর এক দুর্নীতি পরায়ণ কাজ করে যাচ্ছে ওই লালমোহন গাঙ্গুলি। কয়েকটা প্রমাণ আমি জোগাড় করেছি। কারণ নবাববাবু আমাকে ফোন করে বলল কিছু গোপন কথা বলবে। কি বলবে নবাববাবু? কিছু জানতো ইতিহাস। ইতিহাস? হ্যাঁ স্যার, এতদিন ধরে যে ইতিহাসটা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই গোপন ইতিহাস, যা আগামী দিনের ইতিহাস। বেশ, তাহলে যা বলতে চাইছেন বলুন। বলবো, যে অনুশোচনায় আমি ভুগছি, সেই অনুশোচনা থেকে মুক্তি পেতে আজ এই স্বীকারোক্তি। অনুশোচনা? মনে করেছিলাম কথাটা চিরকাল গোপন রেখে ছোট্ট বিট্টুকে বাঁচিয়ে পাপের প্রায়শ্চিত্ত করব, কিন্তু তাই উপরালা করতে দিল না। শুনুন, বিট্টুর মা বাবা খুন হয়েছে, এবং এই কাজের জন্য নবাববাবু, এ আপনি কি বলছেন? যা বলছি সত্যি কথা। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমি রাত্রে গ্রাম পাহারা দিতাম, আর দিনের বেলায় লালমোহন গাঙ্গুলির বাড়ি পাহারা দিতাম। এর জন্য লালমোহন আমাকে ভালো মাইনে দিত। কিন্তু জানেন স্যার, আমার একটা ছোট্ট ফুটফুটে মামোরা মেয়ে ছিল, শিউলি। বেঁচে থাকলে হয়তো ওই বিট্টুর বয়সী হতো। তা আপনার মেয়ে মারা গেল কিভাবে? একদিন লালমোহন গাঙ্গুলি আমাকে বলল, এক জোড়া খুন করতে হবে। আমি চমকে উঠলাম। লালমোহন বলল, আমি যদি ওই খুনটা না করি তাহলেও আমার মেয়েকে ছাড়বে না, তাকে খুন করে নদীর জলে ভাসিয়ে দেবে। তারপর তারপর নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওই লালমোহনের কথা মতো বিট্টুর মা বাবার ঘরে চোলায় মদ আর বেআইনি নেশার ওষুধ রেখে দিলাম। রাতের অন্ধকারে ওই লালমোহনের কাছ থেকে ঘুষ খেয়ে পুলিশ অফিসার বেআইনি ব্রাউন সুগারের ব্যবসার জন্য গোবিন্দ আর গোলাপকে অ্যারেস্ট করে নিয়ে এলো আমার কাছে। আর আমি সেই রাতেই নিজের মেয়েকে বাঁচানোর জন্য ওই দুটো প্রাণকে মেরে নদীর জলে ভাসিয়ে দিলাম। কিন্তু 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 পাপ যে বাপকেও ছাড়ে না স্যার। তাই আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না। মাত্র দুদিনের জ্বরে আমার শিউলিমা আমাকে ছেড়ে চলে গেল স্যার। আমি তাকে বাঁচাতে পারলাম না স্যার। আমি তাকে বাঁচাতে পারলাম না। আমি তাকে বাঁচাতে পারলাম না। খুব অন্যায় কাজ করেছিলেন নবাববাবু। আপনি আমাকে গ্রেফতার করুন স্যার। এই হাত দুটোতে হাত কড়া পরিয়ে ওই ছোট্ট বিট্টুটাকে একটু শান্তি দিন স্যার, একটু শান্তি দিন, একটু শান্তি দিন। আইনের পোশাক পরে আছি বলে গ্রেপ্তার হইতে আমি করব আপনাকে। নবাববাবু একদিন একটা ডায়েরি দিয়ে আমাকে বলেছিলেন পড়তে, কিন্তু তাড়াতাড়ি স্টেপ না নিয়ে অপেক্ষা করতে।
তাই আজ আমি আপনাকে বলছি, খুব শীঘ্রই আমি অসুর নাশ করব। আর এই যুদ্ধের সেনাপতি ভূমিকায় আপনাকে আমার খুব প্রয়োজন। তাই এক্ষুনি হাত কড়া দিয়ে আপনার হাতটাকে বন্ধ না করে ওই হাতটাকে পাপ ধ্বংসে কাজে লাগানোর জন্য আজাদ করে রাখলাম। কিন্তু নবাব বাবু, আমার আরো কিছু প্রমাণ চাই। আমি দেব স্যার, আমি দেব। ওই সুয়ের বাচ্চার বিরুদ্ধে প্রমাণ আমি দেব। ভীমা, হ্যাঁ স্যার, আমি একদিন আপনি আমাকে ওই কাঠ করে দাঁড় করাবো বলেছিলেন। সে কথা শুনে আমার পা দুটো কেঁপে উঠেছিল, কিন্তু আজ আর কাঁপছে না স্যার। আমার বোনটাকে যে শেষ করেছে তাকে আমি জমের দক্ষিণ দুয়ারে পাঠাবো। তাহলে বলো ভীমা, কি জানো তুমি? অনেক কিছু। প্রতি মাসের 10 তারিখে এই জঙ্গলের টন কাঠ কেটে সালা লালমোহন গাঙ্গুলি বেআইনি ভাবে বাজার করে কলকাতা খিদিরপুরে। এছাড়াও এই গায়ের উন্নতির জন্য পিডব্লিউডির খাতে আসা প্রায় 50 লাখ টাকা আত্মসাৎ করেছে ওই নেতা। এই নিন স্যার, এই ফাইল ওর আলমারি থেকে আমি চুরি করে এনেছি স্যার। ওয়েল ডান ভীমা, ওয়েল ডান। আর একটা কথা বলবো স্যার, শুনলে চমকে উঠবেন। কি কথা? এই থানার মেজবাবু মিস্টার মুখার্জি রোজ রাত্রে ওই শালা লালমোহন গাঙ্গুলির সাথে মদ খায় আর ঘুষও খায়। আই সি। তাই তো ভাবি মাঝে মধ্যে গোপন কথাগুলো ফাঁস হচ্ছে কিভাবে। মুখার্জি, মিস্টার মুখার্জি। আমাকে ডাকছেন স্যার? ইয়েস মিস্টার মুখার্জি, আমি এই থানায় জয়েন করার পর আপনাকে দেখেছিলাম অন্তত একজন খাকি পোশাক পরা মানুষকে পেয়েছি যে সত্যমেবে জয়তের কথাটার গুরুত্ব বোঝে। কিন্তু আজ প্রমাণ পেলাম আপনিও একটা জঘন্য ঘুষখোর ননসেন্স পুলিশ অফিসার। এসব আপনি কি বলছেন স্যার? ইউ সেট আপ। যা বলছি তা বোঝার মতো বয়স এবং অভিজ্ঞতা আপনার দুটোই আছে, সুতরাং না বোঝার নাটক করবেন না। না মানে আমি কি হলো, ততলাচ্ছেন কেন? গলা শুকিয়ে গেছে নাকি বিবেক মনে সত্যটা শুকিয়ে গেছে? ছি ছি মিস্টার মুখার্জি, সাধারণ মানুষের মনে আজ পুলিশ ডিপার্টমেন্টের কোনো স্থান নেই। তা শুধু আপনার মতো কিছু চৈতন্যহীন পুলিশ অফিসারদের জন্য। অস্বীকার করতে পারেন আপনি লালমোহন গাঙ্গুলির ড্রিঙ্কস পার্টিতে জয়েন করেননি, ওর থেকে ঘুষ খেয়ে আইনকে ঠকাননি। এসব আপনারা কে বললেন স্যার? আমি আমি আপনার মুখোশ খুলেছি স্যারের কাছে। হ্যাঁ, এবার আমি আপনার শরীর থেকে এই পোশাকটা খুলবো। স্যার ইয়েস, আপনি যাতে সাসপেন্ড হন তার ব্যবস্থা আমি করবই। মরে যাবো স্যার, মরে যাবো। আপনার আপনার দুটি পায়ে পড়ে বলছি স্যার, ছেলে বউকে নিয়ে পথে বসবো। হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে যে টাকা মাইনে পাই তার চেয়ে কিছু বেশি রোজগার করতে আমি ভুল করছি স্যার। কিন্তু স্যার, মানুষই ভুল করে, আবার ক্ষমা মানুষই করে। আপনি আমাকে একটিবার সুযোগ দিন স্যার, শেষবারের মতো একটা সুযোগ দিন। সরি, আমি কোনো বিশ্বাসঘাতককে পুলিশ ডিপার্টমেন্টে রাখতে পারবো না। আমি বলছিলাম কি স্যার, উনি যখন নিজের পাপ স্বীকার করেছেন তখন ওনাকে আরেকটা সুযোগ দিন। দেখবেন কোনো এক সময় রত্নাকর বাল্মীকি মুনি হয়ে যেতে পারে। ঠিক আছে, শেষবারের মতো আমি একটা সুযোগ দিচ্ছি, তবে বি কেয়ারফুল মিস্টার মুখার্জি, দিস ইজ ইউর লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার। আমি কথা দিচ্ছি, যে হাতে ঘুষকে হাত থেকে অপবিত্র করেছি সেই হাত দিয়ে আইন স্পর্শ করে হাতটাকে পবিত্র করার চেষ্টা করব। কিন্তু আমার কি হবে স্যার? বোনটা হাসপাতালে শুয়ে শুয়ে কাঁদছে, যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। কিন্তু ভীমা, গন্ডগোল তো চাপাকে ভালোবাসতো। ভালোবাসতো, কিন্তু ঘটনাটা ঘটার আগে চাপা ওকে ভালোবাসতো। আমার বোন যে অসতী হয়ে গেছে স্যার, ওর কি হবে? চাপা যদি শুনে তাহলে আর
আত্মহত্যা করবে স্যার, আত্মহত্যা করবে। এই চাপা তো আত্মহত্যা করতেই গিয়েছিল, ওকে আমি বাঁচিয়ে এনেছি। কেন কেন তুমি আমাকে বাঁচালে বিলাসদা? চাপা এই কলঙ্কিত মুখ নিয়ে আমি যে বাঁচতে চাই না বিলাসদা, আমি বাঁচতে চাই না। না রে চাপা না, তোকে যে বাঁচতে হবে। মা মরার যাওয়ার সময় তোকে আমি কথা দিয়েছিলাম, তোকে সুখী রাখবো, সুখী করব। সুখী? আমি খুব সুখী হয়েছি দাদা, আমি খুব সুখী হয়েছি। দেখো আমার সুখগুলো চোখের দিয়ে কেমন দরদর করে বেরিয়ে যাচ্ছে। দেখো চাপা, আমার কপালে যে এত সুখ লেখা ছিল আমি ভাবতেও পারিনি দাদা। গন্ডগোল আমাকে বিয়ে করবে না বলেছে, এ কি আমার কম সুখ? হাওয়া বয় শন শন, তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে। এই গায়ের মানুষ আমাকে অসতী বলে গালাগালি করবে, একটা নষ্ট মেয়ে হয়ে তোমার বোন ঘুরে বেড়াবে, এটা কি আমার কম সুখ? চাপা তুই চুপ কর বটে চাপা। খুব সুখী দাদা, আমি খুব সুখী। বলো না দাদা, এত সুখ আমার ভাগ্যে সইবে তো? তোকে শক্ত হতে হবে চাপা, তোকে কে দিলে চলবে গলাই। হ্যাঁ বোন, তুই কাঁদিস না, তুই কাঁদলে যে আমার বুকটা ভেঙে যায় রে। কাঁদতে বারণ করছো দাদা, কাঁদতে বারণ করছো, কিন্তু কান্নার জল যে কোনো বাধাই মানছে না দাদা। মেয়েদের সারা জীবনের সাথী তো শুধুমাত্র কান্না আর চোখের জল। ভগবান, কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে ঠাকুর? কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে? কেন? চাপা তুই চুপ কর, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে চাপা। আর কি ঠিক হবে বিলাসদা? সব তো ভুল হয়ে গেল। বলতে পারো কেন তোমরা আমাকে বাঁচালে? এতক্ষণ তো আমি ওই নদীর স্রোতে ভেসেই চলে যেতাম। না রে, তোকে যে বাঁচতেই হবে। কিন্তু বেঁচে কি হবে দাদা? বেঁচে কি হবে বিলাসদা? বদনাম, অবজ্ঞা আর আঘাত, এছাড়া তো আর কিছুই পাবো না। কেউ তো আমাকে একটু আশ্রয় দেবে না। চাপা, হ্যাঁ দাদা, হ্যাঁ, কেউ কেউ আমাকে আশ্রয় দেবে না। সবাই আমাকে অসতী বলে দূর দূর করে তাড়িয়ে দেবে। দাদা, তোমার মনে আছে ছোট্টবেলায় তুমি আমাকে বলতে, লাল বেনারসি পরিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে তুমি আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে? মনে আছে দাদা? তোমার মনে আছে? মনে আছে রে বোন, মনে আছে। আর তুই বলতিস আমাকে ছেড়ে কোথাও যাবি না, কোথাও যাবি না। দেখলে তো দাদা, আর আমাকে তোমাকে ছেড়ে কোথাও যেতে হবে না, কারণ আমাকে তো আর কেউ বিয়ে করবে না। কেউ না। তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করব চাপা। করুণা করছেন নাকি মহত্বের প্রকাশ, নাকি দয়া? না 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 না, এ হয় না, হতে পারে না, হতে পারে না। কেন চাপা? কারণ একটু বাসি ফুল দিয়ে তো দেবতার পুজো করা যায় না স্যার। চাপা, আমি তোমাকে যোগ্য সম্মান দেব, দেব স্ত্রীর অধিকার, স্মৃতির সিঁদুর। না না স্যার না, এই স্মৃতিতে সিঁদুর আমি একবার একজনের হাত থেকে পরবো ভেবেছিলাম, কিন্তু তা যখন হলো না, তখন এই জীবনে কখনো কোনোদিন আমি আর এই স্মৃতিতে কারো হাতে সিঁদুর পরবো না স্যার, সিঁদুর পরবো না। বেশ, তুমি যা ভালো বুঝো তাই করো, তবে চাপার জীবন যে নষ্ট করেছে আমি তাকে ছাড়বো না। বেশ, তাহলে আমিও আদালতে গিয়ে চিৎকার করে বলবো, ওই শালা লালমোহনের কথাই যাতে চাষিরা দেনা শোধ করতে না পারে, তাতে আমি বাঁধে ফাটল ধরিয়েছে। হেই বিলাস মরবো, হেই বিলাস মরবো, চিতা বাঘের মতন চাপায়া পড়বে। ওই বিট্টুর চিতার আগুনটা আমার মাথায় দাউ দাউ করে চলছে, দাউ দাউ করে চলছে। সূর্য উঠছে,
দিয়েছে, সবাই শুরু করে দিয়েছে বিদ্রোহ, এক নতুন বিদ্রোহ, এক নতুন যুদ্ধ। মেলান হাত, প্রতিজ্ঞাতে সামিল হন, চলুন সবাই এই পাপাচারকে ধ্বংস করে সৃষ্টি করি নতুন সকাল। মেলান হাত, তারপর হাতে হাত ধরে চিৎকার করে বলে ঐক্য, একতা, জেহাদ,